আসসালামু আলাইকুম। আমাদের ড্রিম ক্রপ কোচিং সেন্টার থেকে সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ড্রিম ক্রপ কোচিং সেন্টার আজকে থেকে আমাদের যাত্রা শুরু করব ইনশাল্লাহ। প্রত্যেক স্টুডেন্ট আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবে। আমাদের নিয়মিত ক্লাসগুলো পেতে সবসময় পাশে দেখবে। তা আমাদের ড্রিম ক্রপ কোচিং সেন্টারে মূলত ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে প্রতিদিন ক্লাস হবে। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো করলে উপকৃত হবে। তো আজকে আমি ক্লাস করব রসায়ন, প্রথম অধ্যায় রসায়নের ধারণা। তাহলে আমরা প্রথমে আসি রসায়নের ধারণা বলতে রসায়ন কি, রসায়ন কাকে বলি। কারণ ভাইয়া আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তার নাম হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি। এখন রসায়ন যদি আমরা না বুঝি তাহলে তো হবে না। তা রসায়ন কি? রসায়ন আসলে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। রসায়ন শব্দের অর্থ কি? রসায়ন শব্দের অর্থ কি? রসায়ন রসায়ন শব্দের অর্থ হলো রস যুক্ত বস্তুর রূপান্তর। রসায়ন শব্দের অর্থ হচ্ছে রসযুক্ত বস্তুর রূপান্তর। রসায়ন মূলত দুই প্রকার। রসায়ন কত প্রকার? রসায়ন হচ্ছে দুই প্রকার। রসায়ন প্রধানত দুই প্রকার। এক হচ্ছে জৈব রসায়ন, দুই অজৈব রসায়ন। এখন ভাইয়া জৈব রসায়নটা কি? রসায়ন হচ্ছে জৈব রসায়ন হচ্ছে জৈব যৌগের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়। তাহলে আমি বলছি জৈব রসায়ন কি? জৈব রসায়ন হচ্ছে জৈব যৌগের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়। আর অজৈব রসায়নটা কি? অজৈব রসায়নটা হচ্ছে অজৈব যৌগের। অজৈব রসায়ন হচ্ছে অজৈব যৌগের গঠন, ধর্ম এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়।
তাহলে অজৈব যৌগের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটা হচ্ছে অজৈব রসায়ন। এখন ভাইয়া জৈবটা কি আর অজৈবটা কি? আমাদের প্রশ্ন আসতে পারে জৈবটা কি, অজৈবটা কি? তাহলে আমরা প্রথমে দেখি জৈব। ভাইয়া জৈব হচ্ছে জীব থেকে সৃষ্ট, জীব থেকে সৃষ্ট সৃষ্ট এগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। তো জৈবটা হচ্ছে জীব থেকে সৃষ্ট, যেগুলো জীব থেকে পাওয়া যায় এগুলো হচ্ছে জৈব। জীব থেকে সৃষ্ট এগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এগুলো মূলত প্রাকৃতিকভাবে পাওয়া যায়। জৈব যৌগগুলো মূলত প্রাকৃতিকভাবে জীব থেকে পাওয়া যায়, এগুলা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এখন আমরা আসি অজৈবটা কি ভাইয়া? অজৈব 2 নম্বর অজৈব। অজৈব হলো জীব থেকে পাওয়া যায় না, পাওয়া যায় না। এগুলো সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, প্রকৃতি থেকে পাওয়া যায় অথবা ল্যাবরেটরি থেকে সৃষ্টি করা হয়। তাহলে অজৈবটা কি? অজৈব হচ্ছে জীব থেকে পাওয়া যায় না, এরকম জীব থেকে পাওয়া যায় না, কিন্তু এগুলো সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় অথবা এগুলো ল্যাবরেটরি থেকে সৃষ্টি করা যায়, এগুলো হচ্ছে অজৈব। তাহলে আমরা আসি রসায়ন সৃষ্টির ধারণা। রসায়ন কোথা থেকে আসছে? রসায়ন বা কেমিস্ট্রি মধ্যযুগে যারা রসায়ন চর্চা করতো তাদেরকে বলা হয় আলকেমিস্ট। মধ্যযুগে রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়। মধ্যযুগে রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর যারা এই রসায়ন চর্চা করতো তাদেরকে বলা হয় আলকেমিস্ট। যারা চর্চা করতো মানে হচ্ছে বিজ্ঞানী, যারা রসায়ন নিয়ে গবেষণা করতো তারা হচ্ছে আলকেমিস্ট। তাদের বলা হয় আলকেমিস্ট। এই আলকেমি শব্দটা এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকেমি শব্দ আসছে আরবি আলকিমিয়া থেকে। আবার আলকিমিয়া শব্দটি আসছে কিমি থেকে। আলকিমিয়া শব্দ আসছে
কিমি বা কিমি শব্দ থেকে এখন ভাইয়া এই কিমির শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কিমি শব্দ থেকে কি কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এই কিমি থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হায়ানকে। রসায়নের জনক কে ভাইয়া? রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হায়ান। আবার আধুনিক রসায়নের জনক হচ্ছে লেবয়সি। আধুনিক রসায়নের জনক লেবয়সি। প্রাচীনকালের রসায়নের জনক, সর্বপ্রথম রসায়নের জনক ছিল জাবির ইবনে হায়ান, কিন্তু আধুনিক যে রসায়ন, বর্তমানে যে আধুনিক রসায়নের জনক হচ্ছে লেবয়সি। তো আমরা এখন আসি দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব। কাঁচা আম টক, কিন্তু পাকা আম মিষ্টি কেন? পাকা আম মিষ্টি কেন? তোমাদের অধিকাংশই প্রশ্নটা আসে পরীক্ষাতে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন। তাহলে এর ব্যাখ্যাটা হচ্ছে কাঁচা আমে জৈব অ্যাসিড যা সাকসিনিক অ্যাসিড নামে পরিচিত, থাকে, যার কারণে কাঁচা আম টক। আমরা জানি অ্যাসিড মূলত টক স্বাদযুক্ত। তো কাঁচা আমে জৈব অ্যাসিড যা সাকসিনিক অ্যাসিড থাকে, এই সাকসিনিক অ্যাসিডের কারণে কাঁচা আম টক হয়। যখন এই কাঁচা আম পাকে তখন সাকসিনিক অ্যাসিড, আম পাকলে কাঁচা আম যখন পাকে এই অ্যাসিড গ্লুকোজ বা গ্লুকোজে পরিণত হয়। যার কারণে পাকা আম মিষ্টি হয়। পাকা আম মিষ্টি হয়। তাহলে আমি কি বলছি ভাইয়া? কাঁচা আমে জৈব অ্যাসিড যাকে সাকসিনিক অ্যাসিড বলে, সাকসিনিক অ্যাসিড থাকে, যার কারণে কাঁচা আম টক হয়। আমরা জানি অ্যাসিড টক স্বাদযুক্ত, যেহেতু কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড থাকে তাহলে এটা স্বাদ হবে টক। আর যখন এই কাঁচা আম যখন পাকবে তখন এটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরিণত হওয়ার কারণে কাঁচা আম পাকলে মিষ্টি হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্বাদ মিষ্টি। আমরা আসি পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? আমরা জানি আমাদের পেটে অ্যাসিড হয়, অ্যাসিডের কারণে গ্যাসের সমস্যা হয়। এই অ্যাসিডকে বলা হয় যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের যে পাকস্থলীতে অ্যাসিড থাকে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। এই গ্যাসের সমস্যা দেখা দেওয়ার কারণে আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। আমরা অ্যান্টাসিড জাতীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেবন করি এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সেবন করি। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেটের অ্যাসিড হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। লবণ এবং পানি উৎপন্ন করার কারণে অ্যালুমিনিয়াম
ক্লোরাইড প্লাস পানি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2O। আমাদের পেটের যে অ্যাসিড থাকে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বাড়ার কারণে আমাদের পাকস্থলীতে গ্যাসের সমস্যা দেখা দেয়। এই গ্যাসের সমস্যা উপশম করার জন্য আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। এই অ্যান্টাসিড জাতীয় ওষুধ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাকস্থলীর গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, আর পানি উৎপন্ন করে। পানি, যে লবণ এবং পানি উৎপন্ন করে আমাদের ব্যথা উপশম করে, মানে আমাদের গ্যাস দূরীভূত করে। এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাকস্থলীর গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে, যার কারণে আমাদের গ্যাসের সমস্যা দূরীভূত হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আমি যেগুলো পড়াইছি মোটামুটি তোমরা বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবা। তো আমাদের পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত তোমরা এগুলো একটু ভালোভাবে প্রিপারেশন নিবা। আমাদের পরবর্তী ক্লাস পেতে আমাদের পেজের সাথে সংযুক্ত হয়ে যাও, লাইক এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।